আপনাদের অনেকেরই ১৯৯৮ সালের বিশ্বকাপের কথা মনে আছে, যে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই বিশ্বকাপের ফাইনালে দুটি গোল করেছিলেন জিনেদিন জিদান। জিনেদিন জিদানকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। বিশ্ব ফুটবলের একজন বিস্ময়কর প্রতিভা এবং পরবর্তীতে ম্যানেজার হিসেবেও তিনি অত্যন্ত সাফল্য অর্জন করেছেন। রিয়াল মাদ্রিদকে পরপর চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন এবং জিদানকে আসলে না চেনার কোনো কারণ নেই। এবং খুব ইন্টারেস্টিং, এই জিদান যখন আসলে ৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন, বলা যায় যে অন্যতম একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ভূমিকা রাখলেন, তখন ফরাসিরা এই জিদানকে একটা গুরুত্বপূর্ণ নাম দিয়েছিলেন এবং তখন একটা স্লোগান আসলে পুরো ফ্রান্সে ছড়িয়ে পড়েছিল এবং ফ্রান্সের বিভিন্ন সংবাদপত্রে আপনার এই স্লোগানকে নিয়েই হেডলাইন হয়েছিল। সেটা ছিল মার্সি জিজু। ফরাসি ভাষায় মার্সি মানে হচ্ছে থ্যাংক ইউ, মানে হচ্ছে ধন্যবাদ, জিজু জিজু মানে হচ্ছে জিনেদিন জিদান। এবং এই যে ৯৮ সালের ফ্রান্স টিমের যিনি প্রাণভ্রমরা ছিলেন, যিনি প্রধান আপনার নিয়ামক ছিলেন মধ্যমাঠ এবং স্ট্রাইকিংয়ের জায়গাতে গোল করার ক্ষেত্রে, এই জিদান কিন্তু আসলে মূল ফরাসি, শ্বেতাঙ্গ ফরাসি নন। জিদান একজন কালার্ড পিপল, যাকে আমরা অশ্বেতাঙ্গ বলি। অশ্বেতাঙ্গ বলতে আসলে কৃষ্ণাঙ্গ এবং অন্যান্য যে আসলে জাতিগোষ্ঠীর বা নৃতাত্ত্বিক যে পরিচয় সেটাকে বোঝায়। এবং জিদানের হচ্ছে আপনার পরিবার, জিদানের পরিবার কিন্তু আসলে আলজেরিয়া থেকে আপনার ফ্রান্সে আসা, এবং জিদানের পরিবারের যে হচ্ছে হিস্ট্রি সেটা হচ্ছে পুরোপুরি কিন্তু আলজেরিয়া কেন্দ্রিক। তো এবং বলা হয় জিদান ছিলেন হচ্ছে, বা জিদানের ফ্যামিলি ছিল হচ্ছে আলজেরিয়া থেকে আপনার ফ্রান্সে মাইগ্রেট করা সেকেন্ড জেনারেশনের প্রতিনিধি। আপনারা যদি একটু বিশ্ব সভ্যতার ইতিহাসে যান, সেটা একটু দেখলেই বোঝা যায় যে আফ্রিকা মহাদেশে যে দেশের আপনার উপনিবেশ ছিল, এবং আফ্রিকা মহাদেশের বেশিরভাগ দেশে যে দেশের উপনিবেশ ছিল সেটা কিন্তু ফ্রান্স। এবং আমি যতদূর জানি, আমি একটা বইয়ে পড়েছিলাম যে এরকম খুব সম্ভবত ২০টিরও বেশি দেশ, তিউনেশিয়া, আলজেরিয়া, মরক্কো এবং আরও অন্যান্য দেশে কিন্তু আসলে সম্ভবত ডেমোক্রেটিক রিপাবলিক বা কঙ্গো, ঘানা, বিভিন্ন দেশে আসলে ফ্রান্সের আপনার উপনিবেশ ছিল। এবং একটা কথা খুব মজা করে বলাই হয়, আমরা যখন আসলে সোশ্যাল সায়েন্স পড়ি বা পলিটিক্যাল হিস্ট্রি পড়ি, তখন পড়েছি এরকম যে যখন সারা বিশ্বে আপনার সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা আপনার বিশ্বের বিভিন্ন জায়গায় কলোনি স্থাপন করছিল, এটা এরকম বলাই হয় যে আফ্রিকা হচ্ছে ফ্রান্সের, আর এদিকে বলতে এশিয়ার বিভিন্ন এলাকা বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং আমেরিকা, এটা হচ্ছে আপনার ব্রিটিশদের। তো সো এটা বলাই যায় যে আসলে আফ্রিকাতে আসলে ফ্রান্সের বেশিরভাগ দেশে বা বেশিরভাগ ভূখণ্ডে ফ্রান্সের আসলে উপনিবেশ ছিল। এবং যে দেশ থেকে বেশি ফুটবলার আপনার তৈরি হয়েছে এবং ফ্রান্সকে প্রতিনিধিত্ব করেছে, সেই দেশটার নাম হচ্ছে আলজেরিয়া। এবং আপনারা জেনে থাকেন বিশ্ব সভ্যতার ইতিহাসে আলজেরিয়ানরা কিন্তু আবার ফ্রান্সের সাথে প্রায় ১০-১২ বছর যুদ্ধ করেছে তাদের স্বাধীনতার জন্য। তার মানে হচ্ছে ঔপনিবেশিক হিস্ট্রি, যুদ্ধ, স্বাধীনতা, রক্তপাত, এগুলো কিন্তু সবসময়ই আছে। কিন্তু পরবর্তী সময় যেটা ঘটলো বা আধুনিক বিশ্বে এখন যেটা ঘটছে, সেটা একটা ভিন্ন ধরনের বিষয়। কারণ বর্তমান যে আমরা ফরাসি ফুটবল টিম দেখছি, যদিও সেটা শুধুমাত্র ফরাসি ফুটবল টিম নয়, এটা ইংল্যান্ডেও আছে, এটা আপনার নেদারল্যান্ডসেও আছে, এটা আপনার সুইডেনেও আছে, যে সে সকল দেশে তাদের যে হচ্ছে আপনার শ্বেতাঙ্গ প্লেয়ার, তাদের যে মূল অরিজিনের প্লেয়ার, তাদের সাথে আপনার মাল্টি কালচার ব্যাকগ্রাউন্ডের প্লেয়াররা সে সকল দেশে আপনার বড় ভূমিকা রাখছে। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে, ফ্রান্স দেশের ক্ষেত্রে এটা একটা চোখে পড়ার মতো আসলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন ধরেন, ফ্রান্সের বর্তমান মহাতারকার নাম কি? ফ্রান্সের বর্তমান মহাতারকার নাম হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, যিনি রিয়াল মাদ্রিদে খেলছেন, আগে আপনার প্যারিস সান জার্মেইনে ছিলেন। এবং এই দলের মধ্যে আরও যে আপনার প্লেয়ার ওসমান দেমবেলে, এবং যদি আপনি আরও বড় বড় প্লেয়ারের নাম বলবেন, সবাই দেখবেন যে তারা অশ্বেতাঙ্গ এবং তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে তাদের পরিবারের কেউ না কেউ আসলে আফ্রিকার আপনার জন্মসূত্রে আফ্রিকার অধিবাসী ছিলেন, তার বাবা দাদা, এবং তারা একসময় মাইগ্রেট করেছেন ফ্রান্সে, এবং তারপরে তাদের পরিবারের সদস্যরা আসলে ফ্রান্সের ফুটবলে প্রবেশ করেছে। নিশ্চয়ই শারীরিক সামর্থ্য এবং বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা দিয়েই তারা আসলে সৃষ্টিশীল আপনার খেলার আপনার সামর্থ্য দিয়েই তারা ফরাসি টিমে আপনার তাদের অবস্থান শক্ত করেছে, তৈরি করেছে, এবং তারা ফরাসি টিমকে আপনার প্রতিনিধিত্ব করছে। তো সো এইটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে আসলে এরকম অরিজিনের পিপলরা, মাল্টিকালচার ব্যাকগ্রাউন্ড প্লেয়াররা, তারা বিশ্বের বিভিন্ন দেশকে প্রতিনিধিত্ব করছেন, এবং শুধু প্রতিনিধিত্বই করছেন না, সেই দেশকে বিশ্বকাপ জয় করতে আপনার সহযোগিতা করছেন। আমি যেমন আলোচনার শুরুতে বললাম যে ১৯৯৮ সালের বিশ্বকাপে ফ্রান্স যখন চ্যাম্পিয়ন হলো, তখন আপনার বড় স্লোগান ছিল মার্সি জিজু,
এবং আপনারা জানেন 2026 যে বিশ্বকাপ, এই বিশ্বকাপের যে হচ্ছে ফ্রান্সের টিম, এই ফ্রান্স টিমেরও হচ্ছে আপনার 70 থেকে 80% প্লেয়ারের আপনার অরিজিন হচ্ছে আপনার আফ্রিকা, 70 থেকে 80% হচ্ছে মাল্টি কালচারাল ব্যাকগ্রাউন্ডের, এবং তারা নন হোয়াইট, হ্যাঁ। এবং তারা দল থেকে প্রতিনিধিত্ব করছেন, যাদের প্রধান সেনাপতি কিলিয়ান এমবাপ্পের পরিবারও হচ্ছে আপনার পরিবারের আপনার জন্মসূত্রের যে হচ্ছে আপনার ঠিকুজি বা জন্মসূত্রের যে আপনার পরিচয়, সেটাও হচ্ছে আপনার সম্ভবত ক্যামেরুন এবং হচ্ছে আপনার আলজেরিয়ার মিক্স একটা পরিবার থেকে তার আসা। তো দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ বলি, 2018 সালে যে বিশ্বকাপ আপনার ফ্রান্স জিতলো রাশিয়ার মাটিতে, হ্যাঁ, ক্রোয়েশিয়াকে পরাজিত করে। খুব ইন্টারেস্টিং, এই বিশ্বকাপে জেতার পরে, এই বিশ্বকাপে যখন আপনার শেষে আপনার যে টিমটা আপনার খেলেছিল, যে একাদশটা খেলেছিল, সেই একাদশেও কিন্তু আপনার এই কালার্ড পিপল, মাল্টিকালচার ব্যাকগ্রাউন্ডের আপনার প্লেয়ারদের কিন্তু আধিপত্য বেশি ছিল। সেই টিমে পল পগবা ছিলেন, সেই টিমে অ্যানগোলা কন্তে ছিলেন, সেই টিমে আপনার বড় তারকা ছিলেন কিলিয়ান এমবাপ্পে, হ্যাঁ। তো তারাই কিন্তু আসলে ফ্রান্সকে আপনার চ্যাম্পিয়ন করেছেন। এবং পরবর্তী সময় দেখা গেল কি, যে একজন কৌতুক অভিনেতা, আমেরিকান কৌতুক অভিনেতা, তিনি খুব মজা করে, হ্যাঁ, তিনি তার অনুষ্ঠানে বলেছিলেন আর কি, হ্যাঁ, তার নামটা একটু বলে দিয়ে, ট্রেভর নোয়া, হ্যাঁ, ট্রেভর নোয়া নামে এই কৌতুক অভিনেতাতে খুব মজা করে তিনি বলেছিলেন যে আফ্রিকা বিকাম চ্যাম্পিয়ন্স ইন ফিফা ওয়ার্ল্ড কাপ। এটা তিনি মজা করে বলেছেন, যদিও ফ্রান্সের তরফ থেকে একটু প্রতিবাদ জানানো হয়েছিল, ঘটনা ঘটেছিল, কিন্তু আসলে একটা বড় পরিসরে দেখলে, একটা উৎসবের উপলক্ষে হিসেবে দেখলে, এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। ইয়াস, অলমোস্ট আফ্রিকান অরিজিনের পিপলরাই আসলে বিশ্বকাপ জিতেছে, এবং শুধুমাত্র 2018 সাল নয়, 22 সালেও এটা ছিল। এবং 22 সালে খুব ইন্টারেস্টিং, 22 সালে আপনার যে বিশ্বকাপটা আপনার আর্জেন্টিনার মেসি অথবা মেসির আর্জেন্টিনা যে বিশ্বকাপটা জিতলো, এই বিশ্বকাপের যখন আপনার অতিরিক্ত সময়ের খেলা চলছিল, আপনার খেয়াল করে দেখবেন, অতিরিক্ত সময় যখন খেলা চলছিল, তখন কিছু প্লেয়ার চেঞ্জ করলেন, দিদিয়ার দেশাম তাদের কোচ, এবং সেই শেষের যে আপনার অতিরিক্ত সময় 30 মিনিটের যে খেলা, সেই সময়ে একমাত্র হুগো লরিস, যিনি হচ্ছেন আপনার ফরাসি গোলকিপার, এই হুগো লরিস ছাড়া আর কোনো হোয়াইট প্লেয়ার ফ্রান্সের হয়ে মাঠে ছিলেন না। বাকি যে 10 জন প্লেয়ার মাঠে খেলছিলেন, তারা সবাই ছিলেন আসলে নন হোয়াইট এবং মাল্টি কালচারাল ব্যাকগ্রাউন্ডের। তো এটা একটা বড় বিষয়, এবং খুব ইন্টারেস্টিং। ফরাসি গভর্নমেন্ট আসলে এই খেলোয়াড়দের নানাভাবে সুযোগ করে দেয়, এবং তাদের যেহেতু শারীরিক সামর্থ্যের মধ্যে একটা আলাদা বিষয় আছে, জিনগত বিষয় আছে, তারা খুবই ক্ষিপ্র গতি সম্পন্ন হন, তারা ভীষণ রকম আপনার শারীরিকভাবে শক্তিশালী হন। ফরাসি সরকার এবং ফরাসি ফুটবল ফেডারেশনও তাদেরকে আপনার নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্য নিয়ে এসে তাদেরকে আসলে ফুটবলে জায়গা করে দেওয়া এবং তাদের প্রতিভার মাধ্যমে ফ্রান্সকে আপনার এগিয়ে নেওয়া, তার একটু প্রক্রিয়া কিন্তু তারা করে দিয়েছে। এবং একই সাথে আরেকটা কাজ তারা করেছে, সেটা হচ্ছে এরকম, এই খেলোয়াড়গুলো যারা আসলে আফ্রিকান ব্যাকগ্রাউন্ডের, মাল্টিকালচার ব্যাকগ্রাউন্ডে, তারা যাতে আসলে ইউরোপে এসে, যারা বেশিরভাগ একটা হোয়াইট বৈশিষ্ট্যের অধিকারী আর কি, হ্যাঁ, তাদের মধ্যে এসে যাতে আসলে রেসিজমের শিকার না হয়, সেই জন্য কিন্তু ফরাসি সরকার, ইভেন ফিফা, ইউএফা, তারাও কিন্তু বড় ধরনের আপনার অবদান বা পরিস্থিতি কিন্তু তৈরি করে রেখেছেন। তো বাস্তবতাটা এরকম যে এবার ফরাসি টিম থেকে অন্যান্য টিম তারাও যে খেলছে, সামনে এগোচ্ছে, এবং ফুটবল মাঠে যে আপনার অবিস্মরণীয় নৈপুণ্য দেখাচ্ছে, তাদের অনেকেই কিন্তু আসলে হোয়াইটদের পাশাপাশি মাল্টি কালচার ব্যাকগ্রাউন্ডের, নন হোয়াইট, এবং অনেক ক্ষেত্রে আপনি কৃষ্ণাঙ্গও বলতে পারেন। এবং আমাদের যে বিশ্ব সভ্যতার ইতিহাসে আফ্রিকার মানুষজনকে একটু ভিন্ন চোখে দেখা, দাস প্রথা, দাস ব্যবসা, আমি ওই আলোচনায় আজকে যাচ্ছি না। তো নানা ক্ষেত্রে যে আসলে বিভিন্ন কালচারের মানুষগুলোকে আপনার একটা ভিন্ন দৃষ্টিতে দেখা, মনে হয় সেটার আসলে অবসানের সময় অনেক আগেই হয়েছে। এখনও হয়তো সেটা হাই টাইম যে আগামীতে যাতে কোনো অবস্থাতেই মাল্টি কালচার ব্যাকগ্রাউন্ডের কোনো মানুষকে যাতে অবজ্ঞা করা না হয়, এবং মাল্টি কালচার বা অশ্বেতাঙ্গ হলেই কেউ যাতে অপমানের শিকার না হয়, সেটা কিন্তু সবাইকে মানতে হবে, মেনে চলতে হবে। এবং বিভিন্ন কালচারের, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন এথনিক গোষ্ঠীর যে আপনার প্রতিনিধি যারা করছেন, তাদেরকে আসলে সম্মান করতে হবে, এবং তাদের যে সামর্থ্য ক্রীড়াঙ্গনে বা বিভিন্ন ক্ষেত্রে, সেটাকে আসলে স্বীকার করতে হবে। তাহলেই হয়তো আমরা আসলে অনেক ভালো একটা পৃথিবী, সুন্দর একটা পৃথিবী আমরা আগামীতে পেতে পারি। আমার শুভকামনা ফ্রান্স টিমের জন্য। হয়তো ওসমান দেমবেলে এবং কিলিয়ান এমবাপ্পের যে দল, যে হচ্ছে ব্যান্ড, হ্যাঁ, যে হচ্ছে আপনার গ্যাং, আমার কাছে মনে হয় তারা হয়তো বিশ্বকাপে আরও অনেক ভালো ফলাফল করবে। তার জন্য আমাদের অপেক্ষা, এবং সবার প্রতি শ্রদ্ধা। এবং মনে রাখতে হবে যে ফুটবলের ক্ষেত্রে, নট অনলি ফুটবল, সমাজের কোনো ক্ষেত্রেই যাতে বর্ণবাদী কোনো আচরণ আমরা কেউ না করি, সেটা
হোয়াইট হোক, নন হোয়াইট হোক, কালার্ড হোক, যাই হোক না কেন, মানুষের প্রতি আসলে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। এবং আমার মনে হয় আফ্রিকার এই অরিজিনের প্লেয়াররা তারা তাদের সাফল্য, নৈপুণ্য এবং খেলার মাঠে তাদের অবদান, সেটার মাধ্যমে আসলে তাদের অধিকার অর্জনের বা সবার অধিকার অর্জনের যে বার্তা, সেটা আসলে নতুন করে বিশ্ববাসীর কাছে দিয়েছে। পোস্ট দেখুন, শেয়ার করুন, থাকুন পোস্টের সাথে।